আজ শুরু হবে পদ্মা সেতুর ৩৬তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি ৫টির মধ্যে ৩টিই বসতে পারে এ মাসে। ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হচ্ছে আধুনিক ৩টি যুদ্ধ জাহাজ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। আগামী ৫ বছরে করোনাকালীন ঋণের টাকা ফেরত দিতে চান না পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংককে বিজিএমইএ এর চিঠি। ব্যাংকগুলোতে চাপ পড়ার শঙ্কা। লোকসানের বোঝা নিয়েই বন্ধ হতে বসেছে রংপুর সুগার মিল। ক্ষতি প্রায় ২০০ কোটি টাকা। যন্ত্রপাতি আধুনিকায়নের দাবি কর্তৃপক্ষের। এবং ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে জাল ফেলেছেন জেলেরা। ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ, সরব, মাছের আড়ত। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। আজ পদ্মা সেতুতে ৩৬তম স্প্যান বসানোর কাজ শুরু হবে। দুপুরে মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে যাওয়া হবে। নির্ধারিত পিলারের কাছে নেয়ার পর সবকিছু অনুকূলে থাকলে বসানো হবে, অন্যথায় বসবে কাল। সাইফুল ইসলামের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। একসময় নদীতে বেশি পানি থাকায় টানা ৪ মাস বসানো যায়নি কোনো স্প্যান। পানি স্বাভাবিক হতে শুরু করার পর দ্রুততম সময়ে যোগ করা গেছে ৪টি স্প্যান। কিন্তু এখন আবার পানি কমে আসার কারণে তৈরি হয়েছে নতুন জটিলতা। সাধারণত মূল নদীতে বছরের ১২ মাসই পানি থাকে, কিন্তু এবার শুকনো মৌসুমের শুরু থেকেই দেখা দিয়েছে নাব্য সংকট। এর আগে ৩৫তম স্প্যানটি বসানোর সময় পানির উচ্চতা কমে যাওয়ায় ভাসমান ক্রেনে করে স্প্যান নিয়ে যাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। আগের দিন ড্রেজিং করে ক্রেন চলার পথ তৈরি করতে হয়। সব মিলে একদিন পিছিয়ে ৩১শে অক্টোবর বসানো হয় ৩৫তম স্প্যান। চলতি বছরের ১০ই ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর পরিকল্পনা থেকে ৩৬তম স্প্যান বসানোর নির্ধারিত দিন ছিল ৪ নভেম্বর। প্রস্তুতি শেষ করতে না পারায় পিছিয়ে নিতে হয় এই পরিকল্পনা। তবে চলতি মাসে ৪টি স্প্যান বসানোর ব্যাপারে আশাবাদী সেতু কর্তৃপক্ষ। সময়টা আমাদের অলরেডি ডিলে হয়ে গেছে, আর কিভাবে সময় কমানো যায় সেই লক্ষ্যেই আমরা চেষ্টা করে যাচ্ছি যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নভেম্বরে ৪টা, ডিসেম্বরে 2টা। এই স্প্যানটি বসানো হবে পাড়ের সবচেয়ে কাছে আগে থেকে বসানো টানা ৬টি স্প্যানের সাথে। এটির সাথে আর একটি স্প্যান বসানো হলেই মাওয়া পাড়ের সাথে সংযোগ ঘটবে পদ্মা সেতুর। অক্টোবর মাসের ১১ তারিখে শুরু করেও সে মাসে ৪টি স্প্যান বসানো গেছে। মাসের প্রথম সপ্তাহে স্প্যান বসানোর মধ্য দিয়ে এই মাসেও লক্ষ্য 4টি স্প্যান বসানো। আর ৩৬তম স্প্যানটি বসানো গেলে বাকি থাকবে আর মাত্র ১.৫ কিলোমিটারেরও কম সেতু দৃশ্যমান করা। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রামে নৌবাহিনীর ৩টি যুদ্ধ জাহাজ এবং ২টি জরিপ জাহাজ কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নৌঘাটিতে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ জুবায়ের। বাংলাদেশ নৌবাহিনীর ইতিহাসে আজকে দিনটি একটা অন্যান্য দিন হয়ে থাকবে, কারণ আজকে একযোগে 5টি জাহাজ কমিশনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ওমর ফারুক, যেমন রয়েছে তেমন রয়েছে আবু উবাইদা, এবং রয়েছে প্রত্যাশা, এবং রয়েছে 2টি জরিপ জাহাজ, অর্থাৎ বাংলাদেশ নৌবাহিনীর 2টি জরিপ জাহাজ যারা উপকূলীয় এলাকায় তারা জরিপ চালাবেন, উপকূলীয় এলাকার নৌবাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তো 5টি জাহাজ আজকে একসাথে নৌ কমিশন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে যুক্ত হয়ে সেগুলি অর্থাৎ আনুষ্ঠানিকভাবে এই নৌবাহিনীর বহরে তিনি যুক্ত করবেন। আরেকটি বিষয় যেটি বলা উচিত, নৌবাহিনীর প্রধান শাহীন ইকবাল তিনিও এখানে সংযুক্ত হবেন প্রধানমন্ত্রীর সাথে। তো আসলে বলা চলে যে বাংলাদেশ নৌবাহিনীর যে কার্যক্রম, বিশাল সমুদ্র সীমা জয়ের পর নৌবাহিনীকে যে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে রূপ দেওয়া হচ্ছে তারই একটি অংশ। এবং একই সাথে আপনি জানেন 2030 সালের মধ্যে ফোর্সেস গোল অর্জনের জন্য কিন্তু বাংলাদেশ সরকার যে কাজ করে তারই অংশ হিসেবে এই 5টি জাহাজকে কিন্তু একসাথে কমিশনিং করা হচ্ছে। আজকে যে কমিশনিং অনুষ্ঠান হবে সেখানের মধ্যে বাংলাদেশ যুদ্ধ জাহাজ যদি বলি, অত্যাধুনিক সমরাস্ত্র সজ্জিত যুদ্ধ জাহাজ ওমর ফারুক, আবু উবাইদা এবং প্রত্যাশা, তারা যেমন শত্রু সাবমেরিনকে শনাক্ত করে ধ্বংস করতে পারবে, ঠিক তেমনি সাগর থেকে জাহাজ থেকে তারা যে বিমান যদি শত্রু
বিমানকে তারা ধ্বংস করার সক্ষমতা রয়েছে এই 3টি জাহাজের, এবং সেখানে কিন্তু অত্যাধুনিক যে মিসাইল সেটিও সংযোজন করা হয়েছে। আপনি জানেন বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ সরকার বিশাল সমুদ্র সীমা জয়ের পর সেই সমুদ্র সীমা সুরক্ষিত রাখা, স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করার জন্য কিন্তু নৌবাহিনীকে আধুনিক বাহিনী হিসেবে রূপ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে নৌবাহিনীর জন্য সাবমেরিন সংগ্রহ করা হয়েছে, মেরিটাইম হেলিকপ্টার সংগ্রহ করা হয়েছে, এবার যুক্ত হচ্ছে একসাথে 5টি জাহাজ। এটা আসলে একটি নজিরবিহীন ঘটনা নৌবাহিনীর ইতিহাসটা হয়ে থাকবে, কারণ একযোগে 5টি জাহাজ কমিশনিং করা একটি বিশাল বিষয়, এবং 3টি তার মধ্যে যুদ্ধ জাহাজ রয়েছে এবং 2টি রয়েছে ফ্রিগেট, এবং যেগুলিতে কিন্তু মিসাইল অর্থাৎ সমরাস্ত্র আপনি দেখতে পাচ্ছেন মিসাইল ক্ষমতা রয়েছে এই জাহাজগুলি, অর্থাৎ তারা শত্রুর বিমান যেমন ধ্বংস করতে পারবে ঠিক তেমনি শত্রুর যে সাবমেরিন রয়েছে সেই শত্রুর সাবমেরিনকেও তারা কিন্তু চিহ্নিত করে সেগুলো ধ্বংসের ক্ষমতা রাখে এই 3টি যুদ্ধ জাহাজ। এবং একই সাথে সাগর যে যুদ্ধজাহাজ মোতায়েনের ক্ষেত্রে তার ড্রাফট পরীক্ষা করা এবং উপকূলীয় এলাকার যে তথ্য নিয়ে নৌবাহিনীকে সহযোগিতা করার জন্য বাকি 2টি জরিপ জাহাজ দর্শক এবং তার তল্লাশি কাজ করা যাবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকে নৌবাহিনীর ইতিহাসে একসাথে 5টি জাহাজ কমিশনিং হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছুক্ষণের মধ্যে কমিশনিং করবেন, তার সর্বশেষ তথ্য। নৌবাহিনীর যুদ্ধ জাহাজ কমিশনিংয়ের সবশেষ খবর জানাতে চট্টগ্রাম নৌঘাঁটি থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী কমল দে। করোনা মহামারী সরকার এতটা সফলভাবে সামাল দেবে তা সমালোচকরাও ভাবেননি বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। গতকাল সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত বড় অঙ্কের প্রণোদনা প্যাকেজই ঘুরে দাঁড়িয়েছে অর্থনীতি। অর্থমন্ত্রী আশা করেন আগামী বছরের মধ্যেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ হবে $50 বিলিয়ন। বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বড় বড় অর্থনীতির দেশ যখন নাজেহাল, তখন প্রধানমন্ত্রী কৃষি, শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা সহ বিভিন্ন খাতের জন্য কয়েক দফায় 1 লাখ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন, যার ফলে প্রাথমিক ধাক্কা সামলে কয়েক মাসের মধ্যেই রপ্তানি, সেবা, কৃষি খাতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে অর্থনীতি। ভুল প্রমাণ করে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ও অর্থনৈতিক মন্দা নিয়ে করা আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী ও দাতাদের পূর্বাভাসকে। প্যান্ডেমিকের পরে যা কিছু আজকে আমাদের যে অগ্রগতি সারা বিশ্বে সামনে সবার আগে এটা টার্ন অ্যারাউন্ড নিয়ে আসে অসাধারণ ভাবে এবং অসাধারণ সফলতার সাথে হ্যান্ডেল করেছে। আমাদের এই সব কিছুর মূলে কয়েকটি বিষয় থেকে সরাসরি আমরা উপকার পেয়েছি। তারপর যে একটি হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ইনসেন্টিভ প্যাকেজ $14 বিলিয়ন। ইট ওয়াজ আনপ্রেসিডেন্টেড। এই দেশের কোনো নাগরিক, এমনকি কোনো যারা অর্থনীতিবিদ, যারা ক্রিটিক, তারাও কোনোদিন চিন্তা করতে পারে না যে বাংলাদেশ গভর্নমেন্ট এটা করতে পারে। ছুটিতে এসে আটকে যাওয়া এবং করোনায় চাকরি হারিয়ে দেশে ফেরা প্রবাসী কর্মীদের নিয়ে দুশ্চিন্তা থাকলেও প্রবাসে থাকা শ্রমিকরা করোনাকালে সুখবরই দিয়েছে। গত অর্থ বছরের তুলনায় রেমিটেন্স প্রবাহের প্রবৃদ্ধি যথেষ্ট ভালোই বলা যায়। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও $41 বিলিয়ন ছাড়িয়েছে। নভেম্বর, ডিসেম্বর 2 মাস, আর এর পরবর্তী হলো 12 মাস, পরবর্তী ডিসেম্বর পর্যন্ত। এই 12 আর 2 14 মাস। এই 14 মাসের ভিতরে বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ হবে ইনশাআল্লাহ $50 বিলিয়ন। বুধবার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে পর্যটন কর্পোরেশনের জন্য একটি এবং সরকারি ক্রয় সংক্রান্ত সভায় 5,664 কোটি টাকা ব্যয়ে 8টি প্রস্তাব অনুমোদন করা হয়। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। আগামী 5 বছরের আগে করোনাকালীন ঋণের টাকা ফেরত দিতে চান না পোশাক শিল্প মালিকরা। সংকট কাটেনি এই অজুহাতে 1 বছর গ্রেস পিরিয়ড সহ ঋণ ফেরত দিতে 5 বছর পর্যন্ত সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বিজিএমইএ। পরিস্থিতি বিবেচনায় সময় কিছুটা বাড়ানো যেতে পারে, তবে পোশাক ব্যবসায়ীদের একক সুবিধা দিলে অন্য খাতের সঙ্গে দ্বৈত নীতি হয়ে যাবে, এমন মত অর্থনীতিবিদদের। সানবীর রুপলের রিপোর্ট। করোনার ধাক্কা সামাল দিতে 21টি খাতের জন্য 1 লাখ কোটি টাকার বেশি প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেয় সরকার। এর মধ্যে শিল্পের বেতন ভাতা পরিশোধ বাবদ 3 দফায় 10,500 কোটি টাকা স্বল্প সুদে ঋণ পেয়েছেন পোশাক শিল্পের মালিকরা। শর্ত ছিল 6 মাসের গ্রেস পিরিয়ড সহ 2 বছরের মধ্যে 18টি সমান কিস্তিতে ঋণ পরিশোধ করতে হবে। তবে মালিকদের দাবি, পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপে করোনার দ্বিতীয় ধাক্কা শুরু হওয়ায় রফতানি অনিশ্চয়তায় এখনও কাটেনি সংকট। তাই ঋণ পরিশোধের সময় বাড়ানোর জন্য বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে পোশাক শিল্পের মালিকরা। অর্ডার আমাদের অনেক কমে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা সরকারের কাছে অনুরোধ করেছে বিজিএমইএ যে আমাদের যে লোনটা আছে সেই লোনটার টাইমিংটা আরো বাড়িয়ে দেওয়া হোক। আমি বাংলাদেশ ব্যাংকে রিকোয়েস্ট করব
মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এটা করা উচিত। এপ্রিল ও মে মাসে রফতানি কমে গেলেও পরের কয়েক মাসে আবারও ঘুরে দাঁড়ায় পোশাক খাত। করোনার শুরুতে বাতিল হওয়া $3 বিলিয়ন অর্ডারও ধীরে ধীরে ফেরত আসে। তাই যতটা সংকট ধারণা করা হয়েছিল তার চেয়ে ভালো অবস্থায় এখন পোশাক খাত। তাই আলাদাভাবে পোশাক মালিকদের এমন প্রস্তাব বিবেচনা করা হলে চাপে পড়তে পারে ব্যাংকগুলো, এমন মত অর্থনীতিবিদদের। সবকিছু বিবেচনা করে সরকার যদি মনে করেন যে ঋণের সুবিধাদি সময়কালটি বাড়ানোর, তাহলে সেই সময়কালটি সমভাবে যাতে দেশীয় উদ্যোক্তা, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যারা ঋণ নিয়েছেন তাদের জন্য যাতে একই রকম সুবিধার বিষয়টি বিবেচনা করা হয়। দেশের মোট রফতানির ৮৬% যোগান দেয় তৈরি পোশাক শিল্প। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। লোকসানের বোঝা টানতে টানতে বন্ধ হতে বসেছে গাইবান্ধার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিল। প্রতিষ্ঠা লগ্ন থেকে এ পর্যন্ত লোকসানের পরিমাণ প্রায় 200 কোটি টাকা, আর কোটি কোটি টাকার চিনি অবিকৃত থাকায় বন্ধ হয়েছে শ্রমিক কর্মচারীদের বেতন। গাইবান্ধা থেকে রিপন আকন্দের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মানধাতা আমলের মেশিন, সেকেলে ডিজাইন আর পর্যাপ্ত কাঁচামাল না পাওয়ায় বছরে 2 মাসের বেশি চালু থাকে না গাইবান্ধার মহিমাগঞ্জের রংপুর চিনিকল। বেশিরভাগ যন্ত্রপাতি মেরামতের অযোগ্য হওয়ায় প্রতি বছর উৎপাদন কমে পাল্লা দিয়ে বাড়ছে লোকসানের পরিমাণ। বাজারে আমদানি করা চিনির দাম কম হওয়ায় এবছর 15 কোটি টাকার চিনি বিক্রি হয়নি। আমার বাবা অসুস্থ, বেতন পাই না, তার একটা ঔষধ কিনতে পারি না। এই মিলে চাকরি করে আমাদের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। আমার ছেলে একটা ভাইবা দিতে যাবে, বিএসসি ইঞ্জিনিয়ার ডুয়েট থেকে বের হয়েছে। আমি সে প্রভিডেন্ট ফান্ডের টাকার জন্য গেছিলাম, আমাকে বলছিল যে ডুয়েট কেন, যদি মক্কাও থাকে আমরা একটি টাকাও দিতে পারবো না। নানা অব্যবস্থাপনা আর সমস্যায় মিলটি বন্ধ হলে বেশি ক্ষতিগ্রস্ত হবে আখ চাষিরা। তাই সরকারের কাছে মিলটি রক্ষার দাবি জানিয়েছেন তারা। এখানে যদি মিল যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের এই আমাদের অনাহারে থাকা লাগবে। চাষিদের সাহায্য না করায় আখের অভাবে আগামীতে মিলগুলো বন্ধ হয়ে যেতে পারে আশঙ্কা শ্রমিক কর্মচারী নেতার। সদর দপ্তর থেকে শুরু করে কর্পোরেশন এমন কাজ করছে আগামীতে আখ রোপণের অভাবে এমনি সমস্ত সুগার মিলগুলো বন্ধ হয়ে যাবে। লোকসানের কথা স্বীকার করে রংপুর চিনিকলের শীর্ষ কর্মকর্তা জানান, কারখানা আধুনিকায়ন হলে প্রতিষ্ঠানটি আবারও লাভের মুখ দেখবে। গভর্নমেন্টের যে পরিকল্পনা আছে সেভাবে আধুনিকায়ন করা হয়, আবারও এই শিল্প প্রতিষ্ঠান লাভের মুখ দেখবে। রংপুর চিনিকলে কেজি প্রতি চিনির উৎপাদন খরচ 200 টাকা আর বাজারে বিক্রি হয় 60 টাকায়। এতে মিলের লোকসান কেজিতে প্রায় 150 টাকা। সময় সংবাদ, গাইবান্ধা। নিষেধাজ্ঞার 22 দিন পর ইলিশের হাট মাওয়া মৎস্য আড়ত আবারও ব্যস্ত হয়ে উঠেছে। ভোরেই আড়তগুলো ভরে ওঠে পদ্মার ইলিশে, মুখরিত হয় ক্রেতা বিক্রেতাদের হাক ডাকে। তবে চাহিদা বেশি বলে বাড়তি দাম হাঁকান বিক্রেতারা। ইলিশের পাশাপাশি ওঠে সব ধরনের মাছ। বিস্তারিত নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্টে। ভোরের আলো ফোটার আগেই হাক ডাকে সরব হয়ে ওঠে পদ্মাপাড়ের মা ইলিশের আড়ত। আড়তগুলো ভরে যায় রূপালী ইলিশে, মিলে তাজা ইলিশও। তবে সরবরাহের তুলনায় ক্রেতা বেশি থাকায় দাম বেড়ে যায়। প্রচুর ইলিশ সরবরাহ হচ্ছে। এই বছর যেই কড়াকড়ি করছে এতে মৎস্যজীবীরা জাল হালাই দেয় না নদীতে, এই জন্য দেশে মাছের উৎপাদন বৃদ্ধি হবে। মাছ কম কিন্তু খরিদ্দার বেশি। 2,000 টাকা দেয় না, তো মাছের দাম বেশি। পদ্মার পাড়ের মানুষের পদ্মার মাছ খেতে পারি না, ঢাকার থেকে আইসা লয়ে যায়, দাম দেওয়া মাছ নিয়ে যায়। এই মাছ মনে করেন বিকতেও 2,500 টাকা, এই মাছ 4,500 টাকা বিকতেছে। নিষেধাজ্ঞায় মা ইলিশ নিধন হয়েছে কারেন্ট জালে। এই সময় 90.5 লাখ মিটার কারেন্ট জাল বিনষ্ট করা হয়। এই মাছ কমের কারণ হলো কারেন্ট জাল। কারেন্ট জাল যদি সরকার বন্ধ করে একটা মা ইলিশ ধরা পড়বে না, কারণ সুতার জাল দিয়ে মা ইলিশ ধরতে যাবে না, কারণ একটা জাল পুড়ে ফেললে বহুত টাকা, আর একটা কারেন্ট জাল পুড়ে ফেললে 3 থেকে 5,000 টাকা যায়। তাই এই ভাসমান লোকগুলি মনে করে 5,000 টাকা পুড়ে ফেলছে, এটা মনে করে এই মা ইলিশ সব নিধন করে। 50 বছরের প্রাচীন এই আড়তে ইলিশের পাশাপাশি দেশীয় 30 রকমের তাজা মাছের পসরা বসে। এখানকার 29টি আড়ত এবং 150 বিক্রেতা 2.5 ঘন্টায় 22 টনেরও বেশি ইলিশ বিক্রি করেছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মাওয়া মৎস্য আড়ত, মুন্সিগঞ্জ। নিষেধাজ্ঞা শেষে হাক ডাকে মুখর চাঁদপুরের বড় স্টেশন 5-এর পাইকারি বাজার। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফারুক আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফারুক, জুবায়ের, মা ইলিশ সংরক্ষণে দীর্ঘ 22 দিন বন্ধ থাকার পর আবারও সরগরম হতে শুরু করেছে চাঁদপুরের সবচেয়ে ব্যস্ত মাছের বাজার বড় স্টেশন মাছঘাট।
আমি সকাল থেকে এই মাছঘাটে অবস্থান করছি। এখানে লক্ষ্য করলাম যে স্থানীয় নদী থেকে ধরা যে জেলেরা আছে তারা ইলিশের চালানগুলো নিয়ে এখানে ফিরছেন। ছোট ছোট এই যে নৌকা, এখন শতাধিক নৌকা থেকে এই মাছঘাটে ফিরছে। এক একটি নৌকাগুলোর অন্য জেলা থেকে যেই জেলেরা চাঁদপুরে এই মোকামে আসার কথা তারা এখন আসবেন না, তারা 2-4 দিন পরে আসবেন। কারণ গত মধ্যরাতের পর থেকে তারা সাগরে এবং উপকূলীয় এলাকায় মাছ শিকারে গেছেন। সেখানে তারা ট্রলার ভর্তি করতে, এক একটি ট্রলারে 50 থেকে 60 মণ পর্যন্ত ইলিশ সংরক্ষণ করা যায়। সেই মাছগুলো একত্রিত করে তারা তারপরে মোকামে তারা চাঁদপুরে ফিরেন। চাঁদপুরের সকাল থেকে ব্যবসায়ীরা যে অপেক্ষা ছিল যে 22 দিন পর একটা কাঙ্ক্ষিত ইলিশ এখানে আসবে, আসলে সেই পরিমাণ ইলিশ কিন্তু আসে নাই। আমি সকাল থেকে দেখলাম যে এখানে সব মিলিয়ে 300 থেকে 350 মণ ইলিশ এসেছে। আর দরদামও এখনো একটু বেশি বলা যায়, যে আকার ভেদে 1 কেজি যে ইলিশগুলো আছে স্থানীয় নদীর চাঁদপুরের পদ্মা মেঘনা এবং পাশের যে বরিশালের একটি অঞ্চল এবং শরীয়তপুরেরও কিছু অংশের যে ইলিশগুলো এখানে নিয়ে আসা হয়েছে, সেখানে আকার ভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 38,000 টাকা এবং তার নিচে যে ইলিশগুলো অর্থাৎ 700 থেকে 800 গ্রাম সেটি 27 থেকে 28,000 টাকা এবং তারও ছোট আকারের যে ইলিশগুলো আছে সেগুলো বিক্রি হচ্ছে 22 থেকে 24,000 টাকা দরে। ব্যবসায়ী নেতারা আমাকে জানিয়েছেন যে তারা 22 দিনের আগে যেভাবে এখানে ইলিশের বেচা কিনা করেছিলেন, একটা সগরম পরিবেশ ছিল, সেই পরিবেশটি তারা আবারও দেখতে চায়। কারণ আসলে শীতের সময় যে এই মৌসুমটা আসলে ইলিশের যে একটা প্রাপ্তি সেটা কাঙ্ক্ষিত নয়। কারণ যে মা ইলিশগুলো আছে ডিম ছাড়ার পর প্রজনন মৌসুমে তারা আবার গভীর সাগরে ফিরে যায়। এই সময় জাটকা শুরু হয় 1 নভেম্বর থেকে 30 জুন পর্যন্ত। এই 8 মাস কিন্তু জাটকা সংরক্ষণের মৌসুম শুরু হবে। তখন কিন্তু ছোট জাটকা, বিশেষ করে কারেন্ট জাল দিয়ে জাটকা নিধন করা একেবারে বন্ধ থাকবে আর বড় আকারের যে ইলিশগুলো আছে সেগুলো ধরা যাবে। তারপর আরেকটি কথা আছে যে মার্চ এপ্রিল এই 2 মাস কিন্তু ইলিশ ধরা বন্ধ থাকে, তখন জাটকা সংরক্ষণের একটা কঠিন সময় চলে। সেই 2 মাস পরে যদি মাছ আবার চালু হয়, অর্থাৎ 30 জুনের পর থেকে যদি আবার নতুন করে মৌসুম শুরু হয়, তখন আবার ইলিশের আর কি মৌসুম প্রারম্ভিক শুরু হবে এবং ধরা মৌসুমটি তখন বর্ষায় গিয়ে শেষ হবে। এই ছিল চাঁদপুর থেকে আমার চাঁদপুরে 22 দিন পর ইলিশ কেনা বেচার সবশেষ তথ্য। জুবাইর। চাঁদপুর বড় স্টেশন মাছ বাজারের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী ফারুক আহমদ। বগুড়ায় হাট বাজারে উঠতে শুরু করেছে আগাম জাতের আমন ধান। বাজারে কাঁচা ধান বিক্রি হচ্ছে মোটা চিকন প্রকারভেদে 900 থেকে 1100 টাকায়। বৃহস্পতিবার জেলার দুপচাচিয়া ধাপের হাটে সকালে জমজমাট ছিল ধানের বাজার। আগাম জাতের নতুন এবং পুরাতন ধান বেচাকেনা হচ্ছে হাটে। প্রকারভেদে নতুন ধান বিক্রি হচ্ছে 900 থেকে 1100 টাকা এবং পুরাতন ধান 1000 থেকে 1150 টাকায় বিক্রি হচ্ছে। আগামী শনিবার থেকে সরকার সারা দেশে 1040 টাকা মণ দরে 2 লাখ টন ধান সংগ্রহ করার অভিযান শুরু করার ঘোষণা দিয়েছে। বাজারে বর্তমান দাম নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন কৃষকরা। ধান হাটত লিয়ে আলাম, সে ধান বিক্রি করলাম, এই দামে থাকলে মোটামুটি আমরা খুব খুশি। ধানটা বিক্রি করলাম 1050 টাকা মণ। এরকম বাজার থাকলে মোটামুটি আমাদের সুবিধা হবে। নতুন ধান 1050, 1100 কেনাকাটা হলো। এখন কিভাবে আমরা সরকারকে ধান দেবো, কিভাবে চাল দেবো, এটা তো আমাদের দেওয়া অসম্ভব হয়ে যাবে। সুনামগঞ্জে হাওরের পানি আটকে থাকায় বোরো মৌসুমে ধানের বীজতলা তৈরি করতে পারছেন না কৃষক। অপরিকল্পিতভাবে ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের জন্য চ্যানেলগুলো অকেজো হয়ে পড়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি কৃষকদের। এদিকে পানি উন্নয়ন বোর্ড বলছে হাওরের ফসল রক্ষা বাঁধের কিছু কিছু অংশ কেটে সমস্যার সমাধান করা হবে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের তথ্য ও ছবিতে রিপোর্ট। চলতি বোরো মৌসুমে জেলার ধানের আবাদের জন্য নিবিড় 11,000 হেক্টর জমিতে বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কিন্তু নভেম্বরের শুরুতে জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় মাত্র 60 হেক্টর বীজতলা তৈরি করেছেন কৃষকরা। তারা জানান এবারে হাওরের পানি আটকে থাকায় ধানের বীজতলা তৈরি করতে পারছেন না। ফালানোর সময় এখন পানির লেগে ফালাইতে পারতেছি না। যা যেখান দিয়ে মানে খাল পূরণ করার কথা ছিল এখান দিয়ে খাল পূরণ হয়নি। এই বিরিবান্ধে তো পানি সকল জায়গাতেই আটকাই আছে। জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওর থেকে পানি নিষ্কাশনের মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে বাঁধ কেটে হাওরের পানিকে দ্রুত নেমে যাওয়ার সাময়িক ব্যবস্থা গ্রহণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে উঁচু স্থানে বীজতলা তৈরির পরামর্শ কৃষি বিভাগের। বন্যার পানি নেমে যাওয়ার পর 15 নভেম্বর থেকে 28 হাইব্রিড
81-88 জাতের ধান রোপণ করার জন্য। হাওরের পানি নিষ্কাশনের জন্য এরই মধ্যে 31টি ভার্টিক্যাল রেগুলেটর, 25টি ফল বোর্ড ও 19টি পাইপ স্লুইস খুলে দেওয়া হয়েছে। সময় সংবাদ, সুনামগঞ্জ। আলু উৎপাদনের অন্যতম জেলা নীলফামারী। হাট বাজারগুলোতে কোল্ড স্টোরেজে রাখা আলুর সরবরাহ বেড়ে গেছে, কিন্তু তাতেও দাম কমছে না। ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, বাজারে দাম নিয়ন্ত্রণে সরাসরি কোল্ড স্টোরেজে মজুদ রাখা ব্যবসায়ীদের ধরতে হবে। নীলফামারী প্রতিনিধি সাকির হোসেন বাদলের ছবি ও তথ্য নিয়ে রিপোর্ট। আলুর বীজ রোপণের আগে শেষ মুহূর্তে নীলফামারীতে কোল্ড স্টোরেজে আলুতে সয়লাব জেলার বড় বাজার সৈয়দপুর। প্রতিদিন শত শত বস্তা আলু বেচা কেনা হলেও দাম কমছে না। জেলায় আলুর হিমাগার 10টি, এর মধ্যে 2টি বিএডিসি পরিচালিত এবং একটি হিমাগার বন্ধ। 9টি হিমাগারের ধারণ ক্ষমতা 84,000 মেট্রিক টন, কিন্তু হিমাগারের মালিকরা বলছেন আলু সংরক্ষিত হয়েছে 36,000 মেট্রিক টন। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজার নিয়ন্ত্রণে মূল ব্যবসায়ীদের হিমাগারের গেটে ধরতে হবে। মার্কেটে দাম আলুর কম না পাই, আমরা কিভাবে খুচরা বিক্রি কমাবো? আমাদের উপর বাজার কোনো নিয়ন্ত্রণ করে না, আমরা কোল্ড স্টোর পর্যায়ে আনি, ওখান থেকে নিয়ে এসে বেচি। এটা স্টোর মালিকের উপরে বললেই আপনারা ওটা বাজার নিয়ন্ত্রণ করতে পারেন ওনারা, আমরা কিছুই নই। কোল্ড স্টোরে যদি নিয়ন্ত্রণ করা হয় তাহলে আলু বাজার আর বাড়বে না। জেলা পাইকারি সবজি আড়তদার ব্যবসায়ী সমিতির নেতা জানালেন, হাটে আলুর সরবরাহের কোনো ঘাটতি নেই। আমাদের এখানে আল্লাহর রহমতে প্রচুর পরিমাণ আলুর আমদানি আছে এবং আমরা প্রত্যেক দিন এখানে বেচাকিনা করতেছি। কোল্ড স্টোরে যারা বড় বড় ব্যবসায়ী যারা আছে, যারা আলু স্টক করছেন, এগুলো সম্পূর্ণ তাদের। সৈয়দপুর বাজারে প্রতিদিন 600 থেকে 700 বস্তা আলু বেচা কেনা হয়। সময় সংবাদ, নীলফামারী। এসএমই খাতের উন্নয়ন চান? শুট কোর্ট ছেড়ে জনতার কাতারে নামুন। মাঠকর্মীদের প্রতি এবার এমন আহ্বান জানালেন খোদ আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসির ব্যবস্থাপনা পরিচালক আরিফ খান। বুধবার বিআইবিএম আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। আলোচকরা বলেন, উদ্যোক্তা বান্ধব ঋণ কার্যক্রম নিখুঁত ও সহজ করতে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঝেড়ে ফেলতে হবে নিয়মতান্ত্রিক কর্পোরেট সংস্কৃতি। যত বেশি এসএমই ফাইন্যান্সিং, তত বেশি মানুষ ব্যাংকিং এর চাকরি হবে, তত বেশি মানুষের ওই এসএমই তে চাকরি হবে। সো এটা যদি বিশ্বাস করি এবং এটা যদি আমরা ওই হাটে মাঠে ঘাটে যে কাজটা করতে চাই, সুট টুট গুলো একটু খুলে, তাহলে এটা করা সম্ভব। ব্যাংকগুলোর ততটা এগিয়ে আসে না ক্লাস্টার ফিনান্সিং এর জন্য, বা তাদের কোনো ফিনান্স প্রোডাক্ট সেইভাবে নাই, যার কারণে বাংলাদেশ ব্যাংক লোন প্রোডাক্টসকে আরো কিভাবে চালানো যায় সেভাবে গাইডলাইন্স দেওয়ার জন্য তাহলে বাংলাদেশ ব্যাংক এনকারেজড হতে পারে। সিলেটের দৃষ্টিনন্দন লেজার শো আয়োজন করেছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড। নগরীর জিন্দা বাজারে একটি শপিং মলের দেয়ালে এই আলোর নাচন উপভোগ করেন নগরীর শত শত মানুষ। ইতিমধ্যে রং ফর্সাকারী ক্রিম ফেয়ার অ্যান্ড লাভলির নাম পরিবর্তন করে গ্লো অ্যান্ড লাভলি করার বিষয়টি সিলেটবাসীকে জানাতেই এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউনিলিভার। প্রচারণামূলক এমন আয়োজন নিয়ে প্রতিষ্ঠানটির প্রশংসা করেন সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনায় চাঙ্গা মার্কিন সহ পুরো বিশ্বের শেয়ার বাজার। ওঠানামার মধ্যে ছিল স্বর্ণ আর জ্বালানি তেলের বাজার। বেড়েছে ডলারের বিপরীতে বিভিন্ন দেশের মুদ্রার মান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জিতছেন এই নিয়ে চলছে নানা নাটকীয়তা। হোয়াইট হাউসে ট্রাম্প যাচ্ছেন নাকি বাইডেন, এই অনিশ্চয়তার মধ্যেই চাঙ্গা হয়েছে মার্কিন শেয়ার বাজার। নির্বাচনী ভোট গণনার মাঝে বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিটের সব সূচকেই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। সূচকের পয়েন্ট বেড়েছে ডো জন্স, S&P আর নাসডাকের। শেয়ারের দর বেড়েছে জায়ান্ট প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর। নির্বাচনী উত্তেজনায় চাঙ্গা ভাব দেখা গেছে ইউরোপের শেয়ার বাজারে। সূচক বেড়েছে ইউরোপের স্টক ইন্ডেক্সের, পয়েন্ট বেড়েছে জার্মানির ড্যাক্স ও ব্রিটেনের FTSE সূচকের। জার্মানির ডাচ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কার্স্টেন ব্রেজস্কি বলেন, আমেরিকান সব সংস্থা অনেক বেশি শক্তিশালী, এই কারণে সব সংস্থাই বন্ধুসুলভ আচরণ করবে যেই হোয়াইট হাউসের দায়িত্বে আসুক না কেন। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচন ঘিরে চাঙ্গা হয়েছে এশিয়ার শেয়ার বাজার। জাপানের নিক্কেই, দক্ষিণ কোরিয়ার সিউলের কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্স, হংকংয়ের স্টক মার্কেট আর সাংহাইয়ের কম্পোজিট ইন্ডেক্সে সূচক বেড়েছে অ্যান্ড গ্রুপের IPOর শেয়ারের দাম। অর্থনীতিবিদরা বলছেন, ক্ষমতায় যেই আসুক, প্রণোদনা ছাড়া বড় বড় কোম্পানিগুলোকে বিনিয়োগে আকৃষ্ট করা সম্ভব নয়। আর করোনার মধ্যে ভ্যাকসিন আবিষ্কারের পর ব্যয় কেমন হবে সেটির ওপরও অনেক কিছু নির্ভর করছে। তারা বলছেন, আগামী কয়েক মাস শেয়ার বাজারের জন্য কিছুটা কঠিন হবে।
এদিকে নির্বাচনকে ঘিরে বেড়েছে ডলারের মান, বেড়েছে মেক্সিকান পেসো, নরওয়ের মুদ্রা, অস্ট্রেলিয়ান ডলার, ব্রিটিশ পাউন্ড, চীনা ইউয়ান আর রুশ রুবেলের মান, কমেছে ইউরোর মান। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। এবার জানিয়ে দিব দেশের প্রধান পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। আমরা যদি দেখি আজকে সকালটা শুরু হয়েছে বেশ একটি ইতিবাচক ধারা নিয়ে, এবং আমরা দেখছি ডিএসসির প্রধান 3টি সূচকেই আমরা ঊর্ধ্বগতি দেখতে পাচ্ছি। তার মধ্যে ডিএসসি এক্স প্রধান সূচক, সেটি আমরা দেখছি যে 0.41% বেড়ে সেটি এখন অবস্থান করছে 4,939 পয়েন্টে, এবং এরপরে যদি আমরা ডিএসসির সরিয়া ভিত্তিক সূচক ডিএসসি এস ইন্ডেক্সে দেখি, সেটিও 0.47% বেড়েছে, সেটি এখন অবস্থান করছে 1120.10 পয়েন্টে। এরপর আমরা যদি ডিএসসি S30X যেটি আমরা বাছাই সূচক বলি, সেটিতেও দেখতে পাচ্ছি 0.97% বেড়েছে, এটিতে সবচেয়ে বেশি বেড়েছে 1722 পয়েন্টে অবস্থান করছে। এখন পর্যন্ত টোটাল যে শেয়ার লেনদেন হয়েছে তার পরিমাণ ৭৫,৮৩৯টি শেয়ার, এবং এর যদি টাকার অঙ্কে ধরি সেটি হলো যে 43 কোটি 60 লাখের মতো এখন পর্যন্ত লেনদেন হয়েছে। দর বেড়েছে 148টি প্রতিষ্ঠানের এবং কমেছে 114টি প্রতিষ্ঠানের শেয়ারের, এবং দর অপরিবর্তিত রয়েছে 83টি প্রতিষ্ঠানের শেয়ারের। আমরা যদি শীর্ষ 10টি প্রতিষ্ঠানের দিকে একটু তাকাই, আমরা দেখতে পাবো প্রথমে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা। সেটি সবশেষ যে শেয়ার লেনদেন হয়েছে সেটি দর ছিল 183 টাকা, 138 টাকা 30 পয়সা। এরপরে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, তারপরে ব্র্যাক ব্যাংক, এরপরে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তারপরে প্যারামাউন্ট টেক্সটাইল। আমরা দেখছি যে মূলত পুঁজিবাজারের যে গতি প্রকৃতি বাংলাদেশে আজকে সকালে আপনারা একটু আগে একটি রিপোর্ট দেখছিলেন যে আমেরিকান নির্বাচনের কারণে সারা বিশ্বের পুঁজিবাজারগুলোতে একটি ইতিবাচক ধারা, ঠিক তারই প্রেক্ষিতে কিনা বলা যাবে না এখনই, তারপরেও বাংলাদেশের পুঁজিবাজারে এখন কিন্তু বিনিয়োগকারীদের জন্য বেশ একটি ইতিবাচক সকাল হিসেবেই ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট জানান দিচ্ছে সপ্তাহের শেষ কার্যদিবসে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আজ শুরু হবে পদ্মা সেতুর 36তম স্প্যান বসানোর প্রক্রিয়া। বাকি 5টির মধ্যে 3টিই বসতে পারে এ মাসে। ডিসেম্বরে পুরো সেতু দাঁড়ানোর আশা। নৌবাহিনীর সক্ষমতা বাড়াতে বহরে যুক্ত হচ্ছে আধুনিক 3টি যুদ্ধ জাহাজ। ভিডিও কনফারেন্সে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এবং আগামী 5 বছরে করোনাকালীন ঋণের টাকা ফেরত দিতে চান না পোশাক শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংককে বিজিএমই এর চিঠি। ব্যাংকগুলোতে চাপ পড়ার শঙ্কা। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।